Hello students, our today's discussion is on subject verb agreement. খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ওভারঅল ইংলিশ গ্রামারে, শুধুমাত্র রাইট ফর্মস অফ ভার্বের জন্যই না, আমাদের রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্যও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভালো বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক অনেক রুল আছে, আমরা এত বেশি রুল আলোচনা হতে করবো না এখানে। আমাদের রাইট ফর্মস অফ ভার্ব ভালোভাবে আনসার করতে পারার জন্যে যতটুকু দরকার আমরা ততটুকুই এখানে আলোচনা করব। ওকে, লেটস গো। আমরা ফাইনাইট ভার্ব ফিল আপ করতে পারার জন্য চারটা বিষয়ের দিকে খেয়াল রাখবো বলেছিলাম। এর মধ্যে প্রথম তিনটা দেখা হয়ে গেছে, আমাদের টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ, কনজুগেশনাল ভার্ব দেখা হয়ে গেছে। এরপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখবো এখন। ওকে, আচ্ছা, what is subject verb agreement? If we are asked to define, we can give a definition like this: subject and verb agreement simply means the subject and verb must agree in number. ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় সাবজেক্ট এবং ভার্ব মাস্ট এগ্রি, মানে সাবজেক্ট এবং ভার্ব একে অপরের সাথে একমত হতে হবে। কোন বিষয়ে? ইন নাম্বার, মানে বচনের ব্যাপারে। নাম্বার মূলত দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট যেই নাম্বারে থাকবে, ভার্ব একই নাম্বারে থাকবে। দিস মিনস বোথ নিড টু বি সিঙ্গুলার অর বোথ নিড টু বি প্লুরাল, মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হতে হবে। তখন প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো সাবজেক্টের বা নাউন প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল শিখেছি, ভার্ব কিভাবে সিঙ্গুলার প্লুরাল হয়? হ্যাঁ, ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল হওয়া সম্ভব। পরের স্লাইডে দেখি আমরা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্বস। যেমন দেখো, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। ইজ এবং ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, আর এবং ওয়ার হচ্ছে প্লুরাল। গোজ সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত হলে এটা সিঙ্গুলার হয়, আর ভার্বের সাথে বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত না হলে সেটা প্লুরাল। গো হচ্ছে প্লুরাল ভার্ব। প্লেইজ সিঙ্গুলার ভার্ব, প্লে প্লুরাল ভার্ব। লিডস সিঙ্গুলার ভার্ব, লিড প্লুরাল ভার্ব। ট্রাইজ সিঙ্গুলার, ট্রাই প্লুরাল। এখানে একটা ব্যাপার খেয়াল করো, হ্যাভ এর একটা স্টার মার্ক দেওয়া আছে। আমরা আগেই বলেছিলাম সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, তবে হ্যাভ ভার্বটা ব্যতিক্রম হচ্ছে, এক্সেপশন। আই হ্যাভ, ইউ হ্যাভ, আই সিঙ্গুলার, এর সাথে কিন্তু হ্যাজ বসার কথা ছিল রুল অনুযায়ী। এক্সেপশন হচ্ছে আই এর সাথে হ্যাজ বসে না, এর সাথে হ্যাভ বসে। একইভাবে ইউ যদি সিঙ্গুলার হয় বা প্লুরাল হয়, ইউর সাথে সবসময় হ্যাভ বসে, কখনো হ্যাজ বসে না। ঠিক আছে, যদিও হ্যাভ সিঙ্গুলার না প্লুরাল, কিন্তু এগুলো হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, আর আরেকটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু এখানে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করেছি, পাস্ট ফর্ম দেখাই নাই, শুধুমাত্র ওয়াজ এবং ওয়ারটা ব্যতিক্রম। এটা ছাড়া আমরা কিন্তু কোনো পাস্ট ফর্ম দেখাইনি। ওয়াজ ওয়ার ছাড়া অন্য যতগুলো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আছে তাদের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল তোমাকে ক্যাটাগরি করতে হবে না, সিঙ্গুলার যা প্লুরাল তাই। শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আলোচনা করি। ওকে, আচ্ছা, তারপর দেখি নোট। Tense structures without auxiliary verb impose subject verb agreement on the main verb, but tense structures with auxiliary verb impose subject verb agreement on the auxiliary verb. ব্যাপারটা খেয়াল করো, যে সকল টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণত কোনো অক্সিলারি ভার্ব নাই, পাস্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু আমরা দেখি না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখি না। তো যখন এই ধরনের অক্সিলারি ভার্ব থাকে না, তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটা মেইন ভার্বের উপরেই বর্তায়, মানে মেইন ভার্বই সিঙ্গুলার বা প্লুরাল হতে হবে। কিন্তু টেন্স স্ট্রাকচারস উইথ অক্সিলারি ভার্ব, যে সকল টেন্স স্ট্রাকচার অক্সিলারি ভার্ব আছে, ইম্পোজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অন দ্য অক্সিলারি ভার্ব। ওই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটা অক্সিলারি ভার্ব নিজেই নিয়ে নিবে, মানে অক্সিলারি ভার্বই সিঙ্গুলার বা প্লুরাল হবে, মেইন ভার্বের ক্ষেত্রে তখন আর সিঙ্গুলার প্লুরাল কোনো ব্যাপার না। এক্সাম্পল দিলে পরিষ্কার বুঝবা। হি গোজ টু কলেজ রেগুলারলি, এক্ষেত্রে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, গোজটা হচ্ছে মেইন ভার্ব, কোনো অক্সিলারি নাই, সুতরাং হি যেহেতু সিঙ্গুলার, গো ভার্বটা সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে, এবং গোজ কিন্তু সিঙ্গুলার ভার্ব, তাই না? কিন্তু আমি যদি আরেকটা
অন্য একটা স্ট্রাকচার নিলাম, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিলাম আমরা এখানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে কিন্তু অক্সিলারি আছে, সেক্ষেত্রে সিঙ্গুলারটা বা প্লুরালটা হতে হবে অক্সিলারি ভার্বটাকে, যেমন হি ইজ গোয়িং, গোয়িংটা কিন্তু অক্সিলারি সিঙ্গুলার বা প্লুরালের মধ্যে আওতায় আসে না, কিন্তু ইজটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার বলে এখানে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। ওকে, আরেকটা বাক্য দেখি, হি হ্যাজ ভিজিটেড কক্সেস বাজার রিসেন্টলি, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, প্রশ্ন আসবে ভার্ব কোনটাকে সিঙ্গুলার করব, অক্সিলারি ভার্বকে নাকি মেইন ভার্বকে, যদি অক্সিলারি ভার্ব স্ট্রাকচারে থাকে তাকে সিঙ্গুলার করবা, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সে সিঙ্গুলার হয়েছে, হ্যাজ কিন্তু সিঙ্গুলার, আপনি দেখিয়েছি একটু আগে, হ্যাভ হচ্ছে প্লুরাল। আর দে হ্যাভ ভিজিটেড, দের সাথে হ্যাভ কেন বসেছে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, অক্সিলারি ভার্বটাকে আমরা প্লুরাল করেছি বিকজ দেয়ার ইজ অক্সিলারি ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স। ওকে, তারপর আমরা একটা রুল দেখবো আমরা এখন, রুল 1, আমরা 10টার মতো রুল আমরা আলোচনা করব, খুব যেগুলো আমাদের দরকার হবে সবগুলো, আরো অনেক রুল আছে, আমরা ইম্পর্টেন্ট রুলগুলো আলোচনা করব। ওকে, রুল 1, a singular subject takes a singular verb whereas a plural subject takes a plural verb, এটা একদম বেসিক নিয়ম বলেছি অলরেডি আমরা, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেবে, যেমন he goes to college regularly, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিয়ে আছে, go সিঙ্গুলার ভার্ব, they go to college regularly, সাবজেক্ট প্লুরাল, go ভার্বটাও প্লুরাল, ঠিক আছে। রুল 2, a subject will come before a phrase beginning with of, যদি অফ দিয়ে শুরু হওয়া কোনো ফ্রেজের আগের অংশটুকুকে আমরা সাবজেক্ট হিসেবে নিব, একটা লম্বা অনেক সময় একটা দীর্ঘ সাবজেক্ট আসে যার মধ্যে সাবজেক্টের মধ্যে একটা অফ থাকে, তো তখন অনেক স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে যায় সাবজেক্ট হিসেবে কাকে নিব আমরা, খেয়াল রাখবা অফ এর আগের অংশটুকুই সাবজেক্ট হবে, পরের অংশটুকু না, দিস ইজ এ কি রুল ফর আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্ট, সাবজেক্ট বোঝার জন্য এটা খুব কি একটা রুল, অফ এর আগেই সাবজেক্ট আসবে, পরে না। যেমন দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর কামিং টু সি মি, আমার বন্ধুদের একজন আমাকে দেখতে আসছে, এখানে খেয়াল করো অনেকে সাবজেক্ট কোনটা বুঝতে কনফিউজ হয়ে যায়, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মনে করো পুরোটাই তো সাবজেক্ট, তাই না, হ্যাঁ, in a sense it is the complete phrase is a subject, one of my friends, কিন্তু তুমি ভার্বটা বসানোর ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে অফ এর আগের টা মূল সাবজেক্ট, সেটা অনুযায়ী ভার্ব বসবে, ওয়ানটা সাবজেক্ট, ওয়ান কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার, তাহলে এখানে কি ভার্ব হিসেবে আর বসতে পারে, অক্সিলারি ভার্ব আর হবে, ভুল, কারেক্ট হচ্ছে one of my friends is coming to see me, বুঝছো। আচ্ছা, রুল 3, রুল 3 এর মধ্যে আমাদের দুটো পার্ট আছে, এ এবং বি করে দেখাবো আমরা। প্রথমে দেখো, টু সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই or either or neither nor require a singular verb, যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়, অর দিয়ে যুক্ত হতে পারে, ইদার অর দিয়ে যুক্ত হতে পারে, নিদার নর দিয়ে যুক্ত হতে পারে, ওই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে, দুটো সিঙ্গুলার সাবজেক্ট যখন অর দিয়ে, ইদার অর দিয়ে, নিদার নট দিয়ে যুক্ত হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দেখো, হাসান অর মাসুম হ্যাজ ডান দ্য জব, অর দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, দুটো সিঙ্গুলার সাবজেক্ট হাসান এবং মাসুম, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে, হ্যাজ বসেছে, হ্যাভ বসে নাই, কিন্তু হ্যাজ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। নিদার মাই মম নর মাই ড্যাড ইজ অ্যাট হোম নাও, দেখো নিদার নট দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, প্রথমটা হচ্ছে মম, দ্বিতীয়টা হচ্ছে ড্যাড, দুটো সিঙ্গুলার সাবজেক্ট, এবং নিদার নট দ্বারা যুক্ত হয়েছে, আমরা এই ক্ষেত্রে ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, ইজ হয়েছে, আর হয় নাই। ওকে, আর রুল 3b, এক্ষেত্রে the verb in an or either or neither nor sentence agrees with the noun or pronoun closest to it, ব্যাপারটা হচ্ছে যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে ইদার অর নিদার নট দ্বারা, একটু আগে দেখেছি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়েছে, এখন যদি এমন হয় একটা সিঙ্গুলার একটা প্লুরাল, তখন কোনটা অনুযায়ী আমরা ভাব বসাবো, সবসময় ভার্বের সবচেয়ে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসবে, নিকটবর্তী মানে কাছাকাছি যেটা থাকে, যেমন দেখো, নিদার দ্য হেডমাস্টার নট দ্য টিচার্স ওয়ার প্রেজেন্ট, দুটো সাবজেক্ট হেডমাস্টার এবং টিচার্স, ভার্বের কাছাকাছি কোনটা, টিচার্স নাকি হেডমাস্টার, যে ভার্বের কাছাকাছি সেটা অনুযায়ী ভাব বসবে, ভার্বের কাছাকাছি হচ্ছে টিচার্স, এই জন্য প্লুরাল, প্লুরালটার কারণে এখানে ভাবটাও প্লুরাল হয়েছে ওয়্যার। কিন্তু আমি এই একই বাক্যটাকে একটু চেঞ্জ করে যদি বলি, নিদার দ্য টিচার্স নট দ্য হেডমাস্টার্স ওয়াজ প্রেজেন্ট, এখন খেয়াল করো একই ব্যাপার, সাবজেক্ট শুধুগুলো শুধু আমি আগে পরে করেছি, এক্ষেত্রে টিচার্সটাকে আগে বলেছি, হেডমাস্টারকে পরে বলেছি, হেডমাস্টার সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভাবটা সিঙ্গুলার হয়েছে, আমরা আগে বলেছি নিদার নট ইদার অর দ্বারা যুক্ত
একাধিক সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্বটা বসবে। ওয়াজ এর নিকটবর্তী হচ্ছে হেডমাস্টার সিঙ্গুলার, এর জন্য ওয়াজ বসেছে, ওয়্যার বসে নেই। ওকে, রুল 4, as a general rule use a plural verb with two or more subjects when they are connected by and। এটা একটা সাধারণ নিয়ম হচ্ছে যখন দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হবে, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, এন্ড দ্বারা যুক্ত হলেই, দুটো সিঙ্গুলার সাবজেক্ট হোক বা দুটো প্লুরাল সাবজেক্ট হোক, একটা সিঙ্গুলার একটা প্লুরাল হোক, এন্ড দ্বারা যুক্ত হলে আমরা ভাবটাকে প্লুরাল করি। ঠিক আছে, যেমন এ বাইসাইকেল অ্যান্ড মাই ফিট আর মাই মিনস অফ ট্রান্সপোর্টেশন। একটা বাইসাইকেল এবং আমার পায়ে হচ্ছে আমার পরিবহনের ব্যবস্থা। ঠিক আছে, পরিবহনের মাধ্যম। দুটো সাবজেক্ট, একটা এ বাইসাইকেল, এটা হচ্ছে এ ফিট, মাই ফিট। দুটো সাবজেক্ট, যদিও একটা প্লুরাল একটা সিঙ্গুলার, কিন্তু দুটো সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে আমরা ভাবটা প্লুরাল করি, আর করেছি ইজ না। তবে এটা একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা একটু দেখি আমরা। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। মানে ব্রেড বাটার আমার খুব প্রিয় নাস্তা, সকালের নাস্তা। এক্ষেত্রে দেখো, যদিও ব্রেড এন্ড বাটার দুটো সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, আমরা ভাবটা কিন্তু প্লুরাল করি নাই। ওয়াই? যখন দুটো সাবজেক্ট একসাথে একটা জিনিসকে বোঝায়, আলাদা আলাদা একাধিক জিনিসকে বোঝায় না এন্ড দ্বারা যুক্ত হয়ে, তখন তাদেরকে আমরা সিঙ্গুলার ধরি। ব্রেড এন্ড বাটার যদিও দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু নাস্তা করার সময় আমরা ব্রেড এবং বাটারকে আলাদা আলাদা খাই না, ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে তারপরে খাই। সুতরাং ব্রেড এন্ড বাটার একটা স্ন্যাক্স এর নাম কিন্তু, তাই না? এই ধরনের নাউনগুলোকে আমরা বলি কম্পাউন্ড নাউন। এই ধরনের কম্পাউন্ড নাউন যখন এন্ড দ্বারা যুক্ত হয়, তাকে আমরা সিঙ্গুলারই ধরে নিই। ওকে, আচ্ছা, রুল 5, sometimes the subject is separated from the verb by such words as long as well as, besides, not, etc. মাঝে মাঝে সাবজেক্ট এবং ভার্ব আলাদা ভাবে বসে, মানে সাবজেক্টের ঠিক পরপর ভার্ব না বসে মাঝে আরো বেশ কিছু ওয়ার্ড আসতে পারে, যেমন as long as বা along with, besides, not, এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজগুলো আসে। These words and phrase are not part of the subject। এই শব্দগুলো, এই শব্দগুচ্ছগুলো কিন্তু সাবজেক্টের অংশ না, সাবজেক্ট এদের আগে থাকে। ইগনোর them, এগুলোকে যখন তুমি বাক্য লিখবা এই ফ্রেজগুলোকে ইগনোর করবে, এরা সাবজেক্ট না। and use a singular verb when the subject is singular, মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাকে সিঙ্গুলারই করবা। এই as long as যখন আসবে, as well as যখন আসবে, এদের পরে অন্য কিছু নাউন প্রোনাউন আসে, তারা সাবজেক্টের অংশ না। যেমন I along with my friends am going to Cox's Bazar tomorrow। আমি আমার কিছু বন্ধুদের সাথে নিয়ে আগামীকাল কক্সেস বাজার যাচ্ছি। এখানে খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে along with my friends, এই my friends কিন্তু সাবজেক্ট না, along with কিন্তু সাবজেক্টের অংশ না। এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং মেইন ভার্ব হচ্ছে am going। এই দুটো সাবজেক্ট এবং am going কে আলাদা করে রেখেছে কে? along with my friends এই ফ্রেজটা। তোমাকে খেয়াল রাখতে হবে, along with my friends সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আই। এই জন্য এখানে আই অনুযায়ী ভাব বসেছে, am বসেছে, my friends অনুযায়ী কিন্তু আর বসে নাই। ঠিক আছে, সুতরাং এই রুলটা একটু খেয়াল রাখবো আমরা। along with, তারপরে as well as, besides, not, এই ধরনের ওয়ার্ডগুলো, এখানে এসটাকে বোল্ড করা হয়েছে, এটা ভুলও করা হয়েছে। along with হচ্ছে ফ্রেজ, along with, as well as, besides, not, এই ধরনের ফ্রেজগুলো যখন সাবজেক্টের পরে আসে, তারা সাবজেক্টের অংশ হয় না। রুল 6, in sentences beginning with here or there, the true subject follows the verb। অনেক সময় সাবজেক্ট শুরু হয় বা বাক্য শুরু হয় হিয়ার বা দেয়ার দিয়ে, তখন আমরা কনফিউজড হয়ে যাই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তাই না? তোমার খেয়াল রাখবা, যখন হিয়ার বা দেয়ার এরা সাবজেক্ট হিসেবে আসে, তখন আসলে এরা সাবজেক্ট না, এরা বাক্যটাকে জাস্ট স্টার্ট করেছে। এদেরকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি আইটেম, ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি হিয়ার, ইন্ট্রোডাক্টরি ইট আসতে পারে। এরা যখন বাক্যের শুরুতে আসে, তুমি সাবজেক্টটা পাবা ভার্বের পরে, ভার্বের পরে ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, যেমন দেখো, there are 2 books for you to read, তুমি পড়ার জন্য দুটো বই আছে। যদিও বাক্যটা শুরু হচ্ছে দেয়ার, কিন্তু প্রকৃত সাবজেক্ট কিন্তু দেয়ার না, প্রকৃত সাবজেক্ট হচ্ছে ভার্বের পরে 2 books, বুকসটা হচ্ছে সাবজেক্ট, বুকস প্লুরাল, এর জন্য আর বসেছে। কিন্তু there is a book for you to read, এখানে বুকটা হচ্ছে ভার্বের পরে বসেছে, কিন্তু সিঙ্গুলার, এর জন্য ইজ বসেছে দেয়ারের পরে, বোঝা যাচ্ছে? আর here are the keys, here সাবজেক্ট মনে হলো, সে কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে the keys, কিস প্লুরাল, এর জন্য আর বসেছে।
আর যদি একটা কি হইতো আমরা বলতাম হিয়ার ইজ এ কি। ওকে, রুল Rule 7. Use a singular verb with distances, periods of time, sums of money, etc. when considered as a unit. আচ্ছা, তো কোনো দূরত্ববাচক শব্দ, সময়বাচক শব্দ বা অর্থ টাকা পয়সা বোঝাইলে তখন আমরা এদেরকে সিঙ্গুলার ধরি এবং ভাবটা সিঙ্গুলার হয়। যখন দূরত্ববাচক শব্দগুলো কোনো শব্দ একক হিসেবে বসে, মনে করো মাইলস, কিলোমিটার্স, এগুলো যেমন দেখো 3 miles is a long distance, 3 মাইল অনেক লম্বা দূরত্ব। যদিও মাইলস বসেছে কিন্তু মাইল তো আসলে একটা একক না, ইউনিট না, এই জন্য ইজ হবে। 3 miles আর এ লং ডিস্টেন্স কখনো হবে না, ঠিক আছে। এই জন্য দূরত্ববাচক শব্দ দূরত্ব বোঝাইলে সিঙ্গুলার ভার্ব ইউজ করি আমরা। একইভাবে সময় বোঝাইলে 5 years is the minimum sentence for the crime, এই অপরাধের সর্বনিম্ন দণ্ড, এখানে সেন্টেন্স মানে দণ্ড বা শাস্তি, এখানে সেন্টেন্স মানে বাক্য না। The 5 years is the minimum sentence for the crime, মানে এই অপরাধের সর্বনিম্ন শাস্তিটা হচ্ছে 5 বছর। 5 years যদিও আপাতত সাথে ইয়ার্স প্লুরাল মনে হচ্ছে, কিন্তু ইয়ার্স কিন্তু এখানে সময়ের একক হিসেবে বসেছে। একক হিসেবে বসার কারণে আমরা ভার্বটাকে প্লুরাল করব না, সিঙ্গুলার করব। এখানে বলা আছে ইউজ এ সিঙ্গুলার ভার্ব উইথ পিরিয়ডস অফ টাইম। একইভাবে সামস অফ মানি, 400 টাকা ইজ টু মাচ ফর এ চকোলেট, একটা চকোলেটের জন্য 400 টাকা অনেক টাকা। এখানে 400 টাকা আপাতত সাথে 400, 100 তো 4টা আছে, একটা না। আপাতত মনে হতে পারে কি প্লুরাল তো না। সাম অফ মানে যখন বোঝাবে, মানে অর্থ বোঝাইলে, তখন আমরা সিঙ্গুলার বলবো, ইজ হবে, আর না। রুল 8, with words that indicate portion, for example a lot, a majority, some, all, we are guided by the noun after of। এই ধরনের a lot, a majority, some, all, এই ধরনের কোনো অংশ বুঝাইলে, মানে পরিপূর্ণ না বুঝিয়ে একটা অংশ বুঝাইলে আমরা ভাবটা বসাই অফ এর পরের নাউন অনুযায়ী। এ লটের পরে সাধারণত অফ থাকে, বা এ মেজরিটি সামের পর অফ থাকবে, অফের পরে একটা নাউন থাকবে, আমরা নাম অফের পরেরটা অনুযায়ী বসাই। দেখো এটা কিন্তু আমরা রুল 2 পড়েছি, তার বিপরীত। রুল 2 তে আমরা দেখেছিলাম অফের আগেরটা অনুযায়ী ভাব বসে, কিন্তু এই যখন এ লট, এ মেজরিটি, সাম, অল এরা যখন থাকবে তখন এদের পরের নাউন অনুযায়ী ভাব বসবে। ইন দ্য নাউন আফটার অফ, if the noun after of is singular, use a singular verb। যদি অফের পরের নাউনটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভাব বসাবা। if it is plural, use a plural verb। অফের পরের নাউনটা প্লুরাল হলে প্লুরাল বসাবা না ভাবটাকে। যেমন দেখি a third of the city is unemployed, মানে শহরের 3 ভাগের 1 ভাগ হচ্ছে বেকার। এখন দেখো a third, এটা পোরশন বোঝাচ্ছে না, পোরশন অংশ, a third of the city। এখন দেখো অফের পরের নাউনটা দেখো সিটি, সিঙ্গুলার, এই জন্য ইজ বসেছে। কিন্তু যদি একই বাক্যটাকে একটু চেঞ্জ করে যদি বলতাম এ থার্ড অফ দ্য সিটিজ, এবার এ থার্ড আগেরটা কিন্তু একই আছে, এ থার্ডের অফের আগে, কিন্তু পরে সিটিজ প্লুরাল হয়ে গেছে, এই জন্য আমরা আর দিতে হবে, প্লুরাল ভাব দিতে হবে। অফের পরে যেহেতু প্লুরাল নাউন, ভাবটা প্লুরাল হবে। কোন ক্ষেত্রে? কোনো পোর্শন বোঝানোর ক্ষেত্রে, পোর্শন অংশ, ঠিক আছে। সাম অফ দ্য কেক ইজ মিসিং, কেকের কিছু অংশ পাচ্ছি না বা নাই, এক্ষেত্রে সাম আছে, দেখো সাম দ্বারা পোর্শন বোঝাচ্ছে, পোর্শন অফের পরে নাউনটা সিঙ্গুলার, এর জন্য ভার্ব সিঙ্গুলার। কিন্তু সাম অফ দ্য কেকস আর মিসিং, কেকগুলোর কয়েকটা মিসিং হয়ে গেছে, এক্ষেত্রে পোর্শনের পরে অফের পরে ভার্বটা প্লুরাল, নাউনটা প্লুরাল বলে ভার্বটাও প্লুরাল হয়েছে। ওকে, রুল 9, with collective nouns such as group, jury, family, audience, population, the verb might be singular or plural depending on the writer's intent। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, যখন একটা ওয়ার্ড একটা গ্রুপকে ইন্ডিকেট করবে তখন আমরা, বা একটা গুচ্ছকে ইন্ডিকেট করবে তখন তাকে আমরা কালেকটিভ নাউন বলি। কালেকটিভ নাউনের পরে নাউনটাকে তুমি সিঙ্গুলারও করতে পারো, প্লুরালও করতে পারো, এটা তোমার ইচ্ছা, দুটোই প্রযোজ্য, ঠিক আছে। যেমন দেখো অল অফ মাই ফ্যামিলি, এখানে অলটা হচ্ছে কালেকটিভ বোঝাচ্ছে, কালেকশন বোঝাচ্ছে, ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন। all of my family has arrived অথবা all of my family have arrived, দুটোই কারেক্ট। তুমি ফ্যামিলি যেহেতু কালেকটিভ,
এক্ষেত্রে তোমাকে অল অনুযায়ী বিবেচনা করতে হবে না, কালেক্টিভ নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুটোই কারেক্ট। তবে খেয়াল রাখতে হবে তুমি রিটেন আইটেমের ক্ষেত্রে পুরো প্যাসেজে যদি সব কালেক্টিভ নাউনের পরে তুমি সিঙ্গুলার ইউজ করো একই নিয়মে করে যাবা, একই প্যাসেজে বা একই প্যারাগ্রাফে দুই ধরনের নিয়ম ফলো করবা না। আরেকটা বাক্য দেখি, এ থার্ড অফ দ্য পপুলেশন ওয়াজ নট ইন ফেভার অর ওয়ার নট ইন ফেভার অফ দ্য ল। জনসংখ্যার 3/1 আইনটার পক্ষে নেই। এখন দেখো এখানে তুমি ওয়াজও কারেক্ট, ওয়াজ নট ইন ফেভার বললেও চলবে, অর ওয়ার নট ইন ফেভার বললেও চলবে। পপুলেশন যেহেতু কালেকটিভ নাউন, আমরা এই ক্ষেত্রে এর পরের ভাবটাকে সিঙ্গুলারও করতে পারি, প্লুরালও করতে পারি, দুটোই কারেক্ট। রুল 10 লাস্ট রুল আজকের, the word where replaces was in sentences that express a wish or are contrary to fact। কোন একটা বাক্যে ওয়াজ এর পরিবর্তে আমরা ওয়ার লিখবো পাস্ট টেন্সে, পাস্ট সিম্পলে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে অনেক সময় আমরা দেখবা আমরা ওয়াজ বসার কথা স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু ওয়াজ না লিখে আমরা ওয়ার লিখতেছি। কোন ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে যদি কোনো এক্সপ্রেস এ উইশ, তুমি যদি কোনো ইচ্ছা প্রকাশ বোঝো, বাক্যটাতে ইচ্ছা প্রকাশ পাচ্ছে, তখন আমরা ওয়াজ না বলে ওয়ার বলি। অথবা if we express something that is contrary to fact, মানে ফ্যাক্টের কন্ট্রারি, ফ্যাক্টের বিপরীত, বাস্তবতার বিপরীত, মানে অবাস্তব কোনো বিষয় যখন আমরা প্রকাশ করি তখন আমরা ওয়াজ ব্যবহার করি না, আমরা ওয়ার ব্যবহার করি। এটাকে সাবজাংটিভের রুল বলা হয়। যেমন দেখো, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এটা হচ্ছে কন্ট্রারি টু ফ্যাক্ট। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, এটা কি ফ্যাক্ট যে মানুষ পাখি হতে পারবে? আমি কি পাখি হতে পারবো? না, এটা অবাস্তব ব্যাপার না। যেমন অবাস্তব বিষয় যখন আসে তখন স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ বসার কথা থাকলেও তা বসে না। ফার্স্ট ইনডিফিনিটে আয়ের সাথে ওয়াজ বসার কথা ছিল, কিন্তু কন্ট্রারি টু ফ্যাক্টের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব না কখনো, ওয়ার হবে। ঠিক আছে? তারপরে আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, এক্ষেত্রেও এটা কিন্তু উইশ বোঝাচ্ছে। উইশ যখন বোঝাবে তখন ওয়াজ বসে না, কখনোই সবসময় ওয়ার বসে। ঠিক আছে? ওকে, দ্যাটস ইট ফর টুডে। আমরা মোটামুটি ফাইনাইট এবং নন ফাইনাইট উভয় ধরনের ভার্ব ব্যবহার করার যাবতীয় রুলগুলো শিখেছি। এরপরে আমরা কজেটিভ ভার্বের আলোচনা করব নেক্সট ক্লাসে। তারপরের ক্লাসে কিছু সাধারণ নিয়ম দেখব এবং এরপর প্র্যাকটিসে চলে যাব। ওকে, থ্যাংক ইউ অল।